Hello dear video answers, how are you? Hope you are very fine. আজকে আমরা ভার্সিটি অ্যাডমিশনের ম্যাথ ক্লাস নিয়ে হাজির হয়েছি। ম্যাথের আজকে সেকেন্ড লেকচার। আমাদের জীবনটা আসলে অনেক সরল, তাই না? আমাদের এই সরল পথে চলতে গেলে অনেক সময় দেখা যাচ্ছে সরলতাটা জটিল হয়ে যায়। আর এই জটিল জটিল সমাধানগুলোকে আমরা যখন জীবনের সমাধান করতে পারি তখনই আমাদের জীবনটা হয়ে যায় অনেক সরল, একদম সরল রেখার মতো চলতে থাকে, তাই না স্যার? আচ্ছা, আজকে আমাদের সাথে আছে যথারীতি ম্যাথের পপুলার টিচার, ইউসিসি এবং উদ্ভাসের পপুলার টিচার। উদ্ভাসী স্টুডেন্টরা যারা আছো কমেন্টে এখনই লেখো উদ্ভাস। ইউসিসি যারা আছো তারা লেখো আমি ইউসিসি স্টুডেন্ট। আলামিন স্যারের যারা স্টুডেন্ট তারা তোমরা এখনই কমেন্টে ইউসিসি আর উদ্ভাস লেখো। তোমাদের সরল সরল করে তিনটে কাজ করতে হবে। কি কাজ? প্রথম কাজ হচ্ছে সরল মনে পাশের জনকে নিয়ে বসতে হবে এবং সরল মনে খাতা কলমটা নিয়ে বসো এবং সরল করে সবকিছু লিখো। এন্ড 3 নাম্বার, সরল করে তুমি তোমার এই ভিডিওটি শেয়ার করো তোমার টাইমলাইনে, যাতে ক্লাসটা শেষ হওয়ার পরেও এই ভিডিওটি তোমার টাইমলাইনে থাকে এবং তুমি ক্লাসটি আবার বুঝে নিতে পারো। তো জীবনটা যেহেতু সরল, ভালোবাসা ছড়িয়ে দিতে হবে, জ্ঞান ছড়িয়ে দিতে হবে, বিকজ শেয়ারিং নলেজ ইজ দ্য আলটিমেট হ্যাপিনেস। আর হ্যাপিনেস যখন ছড়িয়ে যাবে ভালোবাসা বাড়বে, কারণ আমরা ভিডিও অ্যান্সার্স মনে করি ভালোবাসাই শক্তি। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাই স্যারের সাথে ক্লাসে। যারা তোমরা শেয়ার করেছো কি লিখবে স্যার? শেয়ার ডান, শেয়ার ডান। তারা এখনই কমেন্টে লিখে ফেলো শেয়ার ডান, শেয়ার ডান, শেয়ার ডান। এবং স্যার যা প্রশ্ন করে প্রশ্নের উত্তর দাও। স্যারের প্রশ্ন ক্লাসে কোনো রকমের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করো, আমরা পুরো টিম তোমাদের সাথে আছে। ধন্যবাদ। আমরা ক্লাস করি স্যার। ওকে স্যার। ওকে, সো তোমরা জানছো অলরেডি যে আমি আজকে তোমাদেরকে সরলরেখা পড়াবো। সরলরেখা ফার্স্টে আমাদের এটা বুঝতে হবে, ধরো একটা স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা একটা বিন্দু নিলাম। ওকে, বিন্দুটি ধরো x, y। মনে রাখবা একটা বিন্দুর এই প্রথম যেটা মান লিখছি এটাকে বলা হয় ভুজ। ওকে, আর তারপরে যেটা লেখা হয়েছে তাকে বলা হয় কোটি। ঠিক আছে, এই ভুজ প্রকাশ করে যে বিন্দুটি y অক্ষ থেকে কত একক দূরত্বে অবস্থিত, আর কোটি প্রকাশ করে বিন্দুটি x অক্ষ থেকে কত একক দূরত্বে অবস্থিত। ওকে, সো এটা হচ্ছে কি আমাদের x আর এটা হচ্ছে গিয়ে y। ওকে, এখন যেহেতু এখানে একটা বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র তৈরি হবে, আমরা কি জানি এদের বিপরীত বাহুগুলো অবশ্যই পরস্পর কি হবে? সমান হবে। তাহলে এটা x হলে এটুকু আর কি x লিখতে পারি, এটা y হলে এটুকু আমি কি y লিখতে পারি। আচ্ছা, ঠিক আছে। এখন এই মূল বিন্দু আর যে বিন্দু আমি দূরত্ব নির্ণয় করলাম সেই বিন্দুটা যোগ করলাম। যে রেখাটা পাওয়া গেছে সেটা হচ্ছে মূল বিন্দু থেকে ওই বিন্দুটার দূরত্ব। ঠিক আছে, আর এই রেখাটা x অক্ষের সাথে এখানে একটা কোণ তৈরি করতেছে, ধরে নাও এই কোণটা হচ্ছে গিয়ে থিটা। এখন মনে রাখবা যখন x এবং y অক্ষ থেকে দূরত্বের মাধ্যমে আমি এই বিন্দুটার অবস্থান প্রকাশ করব তখন তাকে বলা হবে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা। আর যখন মূল বিন্দু থেকে ওই বিন্দুর অবস্থান এবং এই সংযোগ রেখা x অক্ষের সাথে যে কৌণিক দূরত্ব উৎপন্ন করতেছে এই r এবং থিটা, r এবং থিটার মাধ্যমে যখন এই বিন্দুর অবস্থান প্রকাশ করা হবে তখন তাকে বলা হবে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। আচ্ছা, ঠিক আছে। এখন কার্টেসীয় থেকে পোলার এবং পোলার থেকে কার্টেসীয়তে আমরা রূপান্তর করা শিখব। ধরো কার্টেসীয় থেকে এখন আমরা পোলার শিখব। এখানে দেখো তো একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। ওকে, এই সমকোণী ত্রিভুজে y হচ্ছে গিয়ে লম্ব আর x আমাদের কি ভূমি। ঠিক আছে, এখন তুমি যদি r এর মান বের করতে চাও তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা কি লিখতে পারি? r = x² + y²। আচ্ছা, ঠিক আছে। এখন আমার লাগবে থিটা। আমার পোলার স্থানাঙ্ক ব্যবস্থা বের করার জন্য ফার্স্টে r নির্ণয় করলাম, এখন কি নির্ণয় করব? থিটা নির্ণয় করব। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা কি জানি যে tan থিটা একটা ত্রিভুজের মাধ্যমে আমি যদি tan থিটা লিখতে চাই তাহলে কি লিখতে হয়? লম্ব বাই ভূমি। একটু খেয়াল করে দেখো তো এই ত্রিভুজের লম্ব কে y, ভূমি কে x। সো আমি কি লিখব? tan থিটা ইকুয়াল কি y বাই x। তাহলে ইন দিস কেস থিটা ইকুয়াল কি পাওয়া যাচ্ছে? tan ইনভার্স y বাই x। অর্থাৎ আমাদের কাছে যদি কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা দেওয়া থাকে তাহলে অবশ্যই আমরা কি কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার সাহায্যে কি পোলার স্থানাঙ্ক ব্যবস্থা বের করতে পারতেছি। ওকে, সো এখন তোমাদেরকে যেটা বলতেছি সবাই কি শেয়ার করতেছো?
তাড়াতাড়ি সবাই শেয়ার করে দাও, কারণ তুমি যখন এই ভিডিওটা শেয়ার করবা তখন এই ভিডিওটা কিন্তু তোমার টাইমলাইনে থেকে যাবে, ঠিক আছে? তো তোমার টাইমলাইনে থেকে গেলে তুমি এই ভিডিওটা আবার কি পরেও দেখতে পারবা, তাহলে জিনিসটা আবার রিভাইজ করতে পারবা। ওকে, ঠিক আছে। তাহলে আমরা যেটা করলাম কার্টেসীয় থেকে কি পোলার স্থানাঙ্ক ব্যবস্থা নির্ণয় করা শিখলাম। এর পরের কাজ হচ্ছে কি পোলার থেকে কার্টেসীয় করব। আচ্ছা, ঠিক আছে। এখন এটা একটা ত্রিভুজ। ওকে, এখানে আমার x y থিটা আর সবকিছু দেওয়া আছে। এখন বলতো বাচ্চারা যে আমি যদি এখান থেকে sin থিটা বের করতে চাই, ওকে, sin থিটা সমান কি লেখা যাবে? sin থিটা হচ্ছে কি আমাদের লম্ব বাই অতিভুজ। sin থিটা সমান আমাদের কি হবে? লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব কে y, অতিভুজ কে অতিভুজ হচ্ছে কি r, ঠিক আছে? sin থিটা ইকুয়াল y বাই r। তাহলে বলতো এখান থেকে আমরা y সমান কি লিখতে পারতেছি? r sin থিটা। আচ্ছা, এখন আসো এই ত্রিভুজের ক্ষেত্রে cos থিটা চিন্তা করো। বলতো এই ক্ষেত্রে cos থিটা কি হবে? cos থিটা হচ্ছে কি আমাদের ভূমি বাই অতিভুজ। ওকে, এখানে ভূমি হচ্ছে গিয়ে x আর অতিভুজ r। সো cos থিটা ইকুয়াল যদি x বাই r হয়, তাহলে এখান থেকে আমরা x সমান লিখতে পারবো r cos থিটা। অর্থাৎ আমরা পোলার থেকে এখন কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা বের করলাম, ঠিক আছে? সো তোমাদের কার্টেসীয় থেকে পোলার এবং পোলার থেকে কার্টেসীয় বোঝানো হলো। সো আবারো বলতেছি, যারা শেয়ার করেছো তারা কমেন্টে লেখো শেয়ার ডান, আর যারা এই টপিকটা বুঝতে পারছো পোলার থেকে কার্টেসীয় এবং কার্টেসীয় থেকে পোলার, তারা কমেন্টে লেখো ইয়েস বুঝতে পারছি, ঠিক আছে? সো আমি একটু দেখি কে কে শেয়ার করেছো। শেয়ার ডান, মুয়াজ হাসান লিখেছে শেয়ার ডান। ওকে, তারপরে আকাশ ভিডিওটা দেখতেছো, ভেরি গুড। এরপর দেখি কে কে শেয়ার করেছো, কমেন্টে লেখো শেয়ার ডান, আর যারা বুঝতে পারছো তারা লেখো ইয়েস। ওকে, মুয়াজ হাসান। এরপরে ওকে, আলফাজ হাসান সে বলেছে সে বুঝতে পারছে ইয়েস। ওকে, তারপরে এগেইন আর কে কে আছো? ওকে, আর ওকে, আকাশ লিখেছে শেয়ার ডান। ওকে, ভেরি গুড। ওকে, তো সবাই শেয়ার করো, শেয়ার করার পরে কমেন্টে তাড়াতাড়ি লেখো শেয়ার ডান, আর যারা বুঝতে পারছো টপিকটা তারা কমেন্টে লেখো ইয়েস। ওকে, মুয়াজ হাসান লিখেছে যে হ্যাঁ সে বুঝতে পারছে ইয়েস। ওকে, ভেরি গুড। ওকে, ঠিক আছে। তাহলে আমি এখন একটা एग्जांपले যাচ্ছি। ক্লিয়ার? আমি এখন একটা एग्जांपले যাচ্ছি। ওকে, ঠিক আছে। ধরো তোমার কাছে, আচ্ছা আমি টোটালটা ক্লিয়ার করে নেই যেহেতু एग्जांपले আমি লিখেছি। ওকে, তোমার কাছে ধরো একটা বিন্দুর স্থানাঙ্ক ব্যবস্থা দেওয়া আছে 1, √3, অর্থাৎ তোমার কাছে একটা কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা দেওয়া আছে। তোমার কাছে একটা কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা দেওয়া আছে। এখন তোমার যে কাজটা করতে হবে, কার্টেসীয় থেকে পোলার নির্ণয় করতে হবে। তো কার্টেসীয় থেকে পোলার নির্ণয় সূত্র কি ছিল? r = x² + y²। সো r = লেখো √1² +√3 হোল স্কয়ার। দেখো ভালো কত আসবে? √1 + 3 = কত? 2। ওকে, r নির্ণয় করার পরে এখন আমরা কি নির্ণয় করব? থিটা নির্ণয় করব। ওকে, থিটার সূত্র কি? tan ইনভার্স y/x। এখানে y কি আছে? √3, x এর মান কত? 1। সো tan ইনভার্স √3/1 মানে tan ইনভার্স √3 বলো। tan ইনভার্স √3 ভালো কত? 60 ডিগ্রি। তাহলে বলতো 1, ওকে, 1, এই বিন্দুটার পোলার স্থানাঙ্ক কত হবে? 2, 60 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে আমরা কি কার্টেসীয় থেকে পোলারের একটা উদাহরণ সম্পন্ন করলাম। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা পোলার থেকে কার্টেসীয় একটা উদাহরণ সম্পন্ন করব। রাইট, ধরো তোমার বিন্দুটা হচ্ছে গিয়ে 1, লিখলাম 30 ডিগ্রি। ওকে, আমার কাছে একটা পোলার স্থানাঙ্ক ব্যবস্থা দেওয়া আছে 1, 30 ডিগ্রি। ওকে, তাহলে বলতো আমি যদি এর কার্টেসীয় নির্ণয় করতে চাই তাহলে সূত্র কি? x = r cos θ এবং y = কি? r sin θ। তাহলে x = r cos θ, r এর মান কত এখানে? 1 cos θ, cos θ এর মান কত এখানে? 30 ডিগ্রি। এখন বলো cos 30 কত? √3/2। ওকে, √3/2 আসছে আমার x এর মান। আচ্ছা, তাহলে এখন আমি y লিখছি। y কি? 1 sin থিটা মানে 1 sin 30 ডিগ্রি। ওকে, তো সবাই এখন কমেন্টে লেখো তো 1 sin 30 ডিগ্রি এখানে y এর মানটা কত হবে? সবাই আমি 30 সেকেন্ড টাইম দিলাম,
এই 30 সেকেন্ডে সবাই একটু কমেন্টে লেখো, আমি দেখতে চাই। ওকে, যে কে কে এটার অ্যানসারটা লিখতে পারছো। 1 sin 30 ডিগ্রি এর ভ্যালুটা কত আসবে? 1 sin 30 ডিগ্রি, sin 30 এর মান কত? ফার্স্ট সবাই একটু কমেন্ট করো। ওকে, এখানে স্বদেশ লিখেছে শেয়ার ডান, ভেরি গুড। নুসরাত জাহান আকি লিখেছে শেয়ার ডান, ভেরি গুড। ওকে, সো আমি এটার অ্যানসার চাচ্ছিলাম 1 sin 30 ডিগ্রি। ওকে, 1 sin 30 ডিগ্রি এর ভ্যালু কত? গুড। আমাদের মুয়াজ লিখেছে 0.5, ভেরি গুড। ওকে, মুয়াজ লিখেছে 0.5 এর ভ্যালু। এখানে স্বদেশ তুমি ভুল লিখেছো 0.87 না। ওকে, sin 30 ভ্যালু কত? sin 30 ভ্যালু 0.5। ওকে, সো কাইন্ডলি সবাই, ওকে স্বদেশ এখন ঠিক লিখেছে 0.5, ভেরি গুড। সবাই একটু কাজ করো, একটু তাহলে সবার সাথে শেয়ার করো। ওকে, শেয়ার করে তোমার টাইমলাইন যেটা সেভ থাকে সেই ব্যবস্থাটা করে রাখো। চলো, তাহলে এখানে ভ্যালু কত পাওয়া যাচ্ছে? 0.5। ওকে, তাহলে আমরা একটা টাইপ সম্পন্ন করলাম। এটা হচ্ছে কি কার্টেসীয় থেকে পোলার এবং পোলার থেকে কার্টেসীয়, কার্টেসীয় থেকে পোলার এবং কি পোলার থেকে কার্টেসীয়। ঠিক আছে, তাহলে আমরা এখন টাইপ 2 তে যাচ্ছি। ঠিক আছে, টাইপ 1 যারা সম্পূর্ণরূপে বুঝতে পেরেছো তারা কমেন্টে সবাই আবারো লেখো টাইপ 1 ডান। ঠিক আছে, যারা টাইপ 1 সম্পূর্ণরূপে বুঝতে পেরেছো তারা কমেন্টে লেখো টাইপ 1 ডান। ওকে, এখন আমি টাইপ 2 স্টার্ট করতে যাচ্ছি। ওকে, টাইপ 2 আমি এখন টাইপ 2 স্টার্ট করতে যাচ্ছি। টাইপ 2 হচ্ছে কি অনুপাতের অঙ্ক। টাইপ 2 অনুপাতের অঙ্ক। ঠিক আছে, ধরো তোমার কাছে দেওয়া হলো দুইটি বিন্দু সংযোগ রেখা x1, y1 এবং x2, y2। তোমার কাছে দুটি বিন্দুর সংযোগ রেখা দেওয়া হলো x1, y1 আর x2, y2। জিজ্ঞেস করা হলো রেখাটি বিন্দু দুটি সংযোগ রেখা কোন বিন্দুতে m1 m2 অনুপাতে অন্তর্বিভক্ত হবে। কোশ্চেন কি করা হলো, এই দুই বিন্দুর সংযোগ রেখা কোন বিন্দুতে m1 আর m2 অনুপাতে অন্তর্বিভক্ত হবে। আচ্ছা ঠিক আছে, আমরা সবাই সূত্রটি কম বেশি জানি। সূত্রটি কি? ধরো এই বিন্দু যদি x, y হয়, এই বিন্দু নির্ণয় সূত্র x m1 x2 plus m2 x1 divided by m1 plus m2. Okay, and y m1 y2 plus m2 y1 divided by m1 plus m2. ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা এটা খুব কমন একটা সূত্র, সবাই এটা খাতা লিখে রাখো। একটা কথা আমি এখানে মেনশন করে দেই, এখানে আমি প্লাস চিহ্ন ইউজ করেছি যদি বলে অন্তর্বিভক্ত হয়েছে। ঠিক আছে, আর যদি অন্তর্বিভক্ত না বলে আমাদের বলা হয় বহির্বিভক্ত। যদি অন্তর্বিভক্ত মেনশন না করে বলা হয় বহির্বিভক্ত নির্ণয় করো, কোন মতে বহির্বিভক্ত হয় সেক্ষেত্রে কি হবে, প্লাসের জায়গায় মাইনাস চিহ্নটা হবে। ওকে, যদি বলে m1 m2 অনুপাতে কোন বিন্দুতে অন্তর্বিভক্ত হয়েছে সেক্ষেত্রে কি হবে, প্লাস। আর যদি বলে m1 m2 অনুপাতে কোন বিন্দুতে বহির্বিভক্ত হয়েছে সেক্ষেত্রে আমাদের কি হবে, মাইনাস। ওকে, তাহলে এখন আসো আমরা একটু একটা অঙ্কে যাব। বাট অঙ্কে যাওয়ার আগে একটা কথা বলে রাখি, আমরা অঙ্কগুলো এই সূত্র দিয়ে না, আমরা একটা বিশেষ টেকনিক দিয়ে সলভ করব, যার সাহায্যে ভর্তি পরীক্ষায় আমরা আরো অনেক তাড়াতাড়ি এই প্রবলেমগুলো সলভ করতে পারব। ওকে, আমি তোমাদেরকে একটা एग्जांपल লিখে দিচ্ছি, সবাই একটু খাতায় উঠাও। ওকে, 1, 4 এবং 9, -12 এই দুই বিন্দুর সংযোগ রেখা। ওকে, আমি অঙ্কটা মুখে বলতেছি, তোমরা খাতায় লিখে রাখো। 1, 4 এবং 9, -12 এই দুই বিন্দুর সংযোগ রেখা কোন বিন্দুতে 5:3 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত হবে। ওকে, 1, 4 এবং 9, -12 এই দুই বিন্দুর সংযোগ রেখা কোন বিন্দুতে 5:3 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত হবে। আচ্ছা ঠিক আছে, নিয়মটা হচ্ছে গিয়ে তোমার কাছে দুটি বিন্দু দেওয়া থাকবে। ওকে, তুমি যে কাজটা করবা পরবর্তীতে যে বিন্দুটা আছে তাকে একটু কষ্ট করে আগে রাখো। ওকে, এবং আগে যে বিন্দুটা আছে তাকে একটু কষ্ট করে পরে রাখো। মূলত আমি একটু আগে যে সূত্রটা লিখে দিয়েছি ওই সূত্রটাকে ইউজ করব। মূলত আমি একটু আগে
যে সূত্রটা লিখে দিয়েছি সেই সূত্রটাই ইউজ করব, কিন্তু একটু সহজ উপায়। ওকে, আমরা বিন্দু দুইটাকে তাদের জায়গা পরিবর্তন করে লিখব এবং অতঃপর 5 এবং 3 কে যথাক্রমে বিন্দু দুইটার নিচে বসাবো। এরপরে নিচে একটা স্থানাঙ্ক ব্যবস্থা চিন্তা করবা। ওকে, অর্থাৎ এটা হচ্ছে আমার ভুজের জায়গা এবং এটা কি আমাদের কোটির জায়গা। এটা কি ভুজ আর এটা আমাদের কোটি। আচ্ছা ঠিক আছে, এখন আসুন, যদি অন্তস্থভাবে বিভক্ত বলে তাহলে 5 এবং 3 এর যোগফল নিচে বসালাম 5 3। ওকে, এখানেও একই হবে 5 3, অনুপাত দুইটার যোগফল নিচে বসায় দিবা। ঠিক আছে, আর এখন তুমি যখন ভুজ নিয়ে কাজ করবা তখন যে রেশিওর সাথে যে ভুজ থাকবে সেই রেশিওর সাথে সেই ভুজটা গুণ করে দাও। বলো 9 আর 5 গুণ করলে 9 and 5 গুণ করলে কত আসবে? 45। ওকে, এবং এরপরে এই অনুপাতের সাথে এই ভুজ আছে, তাহলে 1 আর 3 গুণ করো, 1 আর 3 গুণ করলে কত হবে? 3। ওকে, এখন যদি অন্তস্থভাবে বিভক্ত বলে তাহলে আমরা এখানে প্লাস চিহ্ন ইউজ করব। আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা এখন কোটির ক্ষেত্রে একই কাজটা করব। ওকে, তোমরা এখানে কাজটা করবা 5 আর -12 গুণ করবা, তাহলে বলো তো কত আসবে? -60। এরপর 3 আর 4 গুণ কর, 3 4 এর কত? 12। ওকে, যেহেতু এখন আমরা এখানে অন্তস্থভাবে বিভক্ত করব তাহলে মাঝখানে জন্য কি হবে? প্লাস না মাইনাস? অবশ্যই হবে প্লাস হবে। ওকে, সো এখন তোমরা বলো তো ফাইনাল রেজাল্টটা কি আসতেছে? সবাই একটু কাইন্ডলি কমেন্টে লেখো, আমি দেখতে চাই কে কে এই ক্যালকুলেশনটা করতে পারতেছো। ওকে, সবাই কাইন্ডলি একটু কমেন্টে লেখো ওকে যে রেজাল্টটা কত আসতেছে তাড়াতাড়ি। ওকে, ওকে, সবাই একটু কাইন্ডলি রেজাল্টটা লেখো। 45 3 ডিভাইডেড বাই 5 3, আর এখানে -60 12 ডিভাইডেড বাই 5 3। একটু কাইন্ডলি কষ্ট করে কমেন্টে করো, কমেন্টটা করো, যে কমেন্টে করো যে বিন্দুটা কত আসছে। আচ্ছা, তোমরা একজন লিখছো যে একটু নিচে লিখতে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, লাইভে লেখাটা আটকে যাচ্ছে, সমস্যা নেই। ওকে, এরপর থেকে এটা ঠিক হয়ে যাবে। ওকে ঠিক আছে, আসো। ওকে, সো হ্যাঁ, একজন লিখেছে শয়তানের খাম্বা, খুব ইন্টারেস্টিং একটা নাম। শয়তানের খাম্বা লিখেছে 6, -6। ইয়াপ, आंसर রাইট। ওকে, স্বদেশ লিখেছে 6, -6। ইয়াপ, গুড। ওকে, ভেরি গুড। আচ্ছা, আমি আবার রিপিট করতেছি, যারা শেয়ার করেছো তারা কমেন্টে লেখো শেয়ার ডান, আর সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকো। ওকে ঠিক আছে, সো আসো আমরা এখন এখানে লিখতেছি। সো বিন্দুটা কি আসবে? 6, -6। ওকে, ভেরি গুড। আসো, তাহলে আমরা এখন অনুপাতের একটা অঙ্ক কমপ্লিট করলাম, আমি এখন এটা মুছতে যাচ্ছি। এখন অনুপাতে একটা বিশেষ অঙ্ক আমি করা যাচ্ছে, সবাই লেখো। ওকে, সবাই অঙ্কটা খাতায় লেখো। 3, 2 এবং 6, 8। ওকে, বিন্দু দুটির সংযোগ রেখাংশে, ওকে বিন্দু দুটির সংযোগ রেখাংশের সমত্রিখণ্ডন বিন্দুর স্থানাঙ্ক। ওকে, বিন্দু দুটি সংযোগ রেখাংশের সমত্রিখণ্ডন বিন্দুর স্থানাঙ্ক। আচ্ছা ঠিক আছে, 3, 2 এবং 6, 8 এই বিন্দু দুটি সংযোগ রেখাংশের সমত্রিখণ্ড বিন্দুর স্থানাঙ্ক। ওকে, আচ্ছা এখন সবাই একটা কাজ করো, যে একটু কমেন্টটাও লেখো তো ভিডিওটা ক্লিয়ার আসছে কিনা। তোমরা কয়েকজন কমেন্ট করেছিলা যে ভাই ভিডিওটা ঝাপসা আসতেছে, এখন আবার একটু সবাই একটু কমেন্ট করো। ওকে, সবাই একটু কমেন্ট করো, কমেন্ট করে আমাকে জানিয়ে দাও যে ভিডিওটা ক্লিয়ার আসছে কিনা। ওকে, সবাই কাইন্ডলি একটু কমেন্ট করো, কমেন্ট করে আমাকে জানিয়ে দাও ভিডিওটা ক্লিয়ার আসতেছে কিনা। ওকে, ওকে
ভিডিওটা ক্লিয়ার আসতেছে? ভিডিওটা ক্লিয়ার আসছে কিনা সবাই একটু জানাও। ভিডিওটা ক্লিয়ার আসলে লেখো ইয়েস, the video is clear। ভিডিওটা ক্লিয়ার আসছে কিনা একটু জানাও তাড়াতাড়ি। is it clear now? সাফওয়ানা জানাইছে সাফওয়ানা। আচ্ছা হ্যাঁ 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 ক্লিয়ার ভিডিও, গুড, ওকে। সাফওয়ানা জানাইছে ভিডিওটা ক্লিয়ার আছে, ওকে ঠিক আছে। তাহলে আসো 3,2 এবং 6,8 এই দুটো বিন্দুর সংযোগ রেখার সমত্রিখণ্ডন বিন্দুর স্থানাঙ্ক। ওকে, এই দুটো বিন্দুর সংযোগ রেখার সমত্রিখণ্ডন বিন্দুর স্থানাঙ্ক। ওকে, এটা আমরা খুবই সহজ একটা নিয়মে সলভ করতে পারবো। ওকে, এটা আমরা খুবই সহজ একটা নিয়মে সলভ করতে পারবো। ওকে, তোমার কাছে একটু চিন্তা করো, তুমি যদি 3,2 আর 6,8 3,2 এবং 6,8 এই দুটো বিন্দু সংযোগ রেখার সমত্রিখণ্ডন বিন্দুর স্থানাঙ্ক বের করতে চাও, তাহলে বিন্দু কয়টা লাগবে? মাঝখানে দুইটা বিন্দুর প্রয়োজন হবে। ওকে, এইটা একটা পয়েন্ট আর কি এইটা একটা পয়েন্ট। যদি আমি দুইটা পয়েন্ট এখানে মার্ক করি তাহলে কি দেখো এখানে কি সমান 3 ভাগে বিভক্ত হইতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমাদের কাজ হচ্ছে কি এই দুইটা বিন্দু নির্ণয় করা। আমাদের কাজ কি এই দুইটা বিন্দু নির্ণয় করা। টেকনিকটা কি আমি সেটা এখন তোমাদের শিখাই দিচ্ছি। টেকনিকটা হচ্ছে কি ফার্স্ট অফ অল তুমি ভুজ বের করবা প্রতিটা পয়েন্টে। ধরো তুমি প্রতিটা পয়েন্টে ভুজ নির্ণয় করবা। ফার্স্ট অফ অল তুমি লিখবে 6 - 3, অর্থাৎ ওই ভুজ থেকে এই ভুজ বিয়োগ করবা এবং বিয়োগফলকে 3 দ্বারা ভাগ করবা। ওকে, যেহেতু সমত্রিখণ্ডন বলছে, সমত্রিখণ্ডন বলে 3 দ্বারা ভাগ করব। সমত্রিখণ্ডন বলে কি 3 দ্বারা ভাগ করব। ওকে, তাহলে এখন আমার রেজাল্টটা কত আসছে বলো তো ভাই রাবিরা? 1। রেজাল্টটা কত আসছে? 1। যে রেজাল্টটা তুমি পাবা তোমার কাজ হচ্ছে কি সেই রেজাল্টটা তুমি ভুজের সাথে যোগ করবা। তাহলে 3 + 1 যোগ করলে কত পাওয়া যাচ্ছে? 4। আর এই রেজাল্টটা তুমি এই ভুজের সাথে যোগ করলে পরবর্তী বিন্দুর ভুজ পাবা। তাহলে বলো 4 + 1, তাহলে পরবর্তী বিন্দুর ভুজ কত পাওয়া যাচ্ছে? 5। ওকে, এখন কি দরকার আমাদের? কোটি নির্ণয় করা দরকার। ওকে, সো একই কাজ আমরা করব। এই ক্ষেত্রে কি কোটি থেকে কোটি বিয়োগ করব বলো। এই ক্ষেত্রে আমরা এই পয়েন্টের কোটি কত? 8 আর এই পয়েন্টের কোটি কত? 2। সো 8 থেকে 2 যদি বিয়োগ করা হয় তাহলে আসবে 6। আর যেহেতু সমত্রিখণ্ডন তাহলে ভাগ করব কি দ্বারা? 3 দ্বারা। তাহলে বলো আমার রেজাল্টটা কত আসছে এই ক্ষেত্রে? 2। ওকে, এই ক্ষেত্রে তুমি যে রেজাল্টটা পাবা সেই রেজাল্টটা তুমি এই বিন্দুর কোটির সাথে যোগ করলে তুমি এই পয়েন্টের কোটি পাবা। তাহলে বলো এই 2 + 2 যোগ করলে এখানে কত পাওয়া যাচ্ছে? 4। আচ্ছা ঠিক আছে, এরপরে তুমি আবার এই ভ্যালুটা এই পয়েন্টের কোটির সাথে যোগ করলে এই পয়েন্টের কোটিটা পাবো। তাহলে বলো 4 আর 2 যোগ করলে কত পাওয়া যাচ্ছে এখন? 6। ওকে, তাহলে আমরা সমত্রিখণ্ডন দুইটা বিন্দু পেয়ে গেছি। একটা কি 4,4, একটা কি 5,6। ওকে ঠিক আছে, এখন আসো আমরা এখন নতুন একটা টাইপ স্টার্ট করতে যাচ্ছি। ওকে, একটা কথা আমি বলে রাখি, অনুপাতের যে অঙ্কগুলো আমি এখন দেখালাম এই অঙ্কগুলো ঢাকা ভার্সিটি সহ আদার্স ভার্সিটির জন্য অনেক বেশি মাত্রায় ইম্পর্টেন্ট। ঠিক আছে, বিভিন্ন ভার্সিটিতে প্রায় প্রতি বছরই 1 বছর পর পর অনুপাতের অঙ্কগুলো থাকে। আচ্ছা ঠিক আছে, তো এখন আমরা যেটা করব ক্ষেত্রফলের অঙ্ক সমাধান করব। ওকে, ক্ষেত্রফলের অনেকগুলো সূত্র আছে, আমি সবগুলো সূত্র দিতেছি, তোমরা সবাই একটু কাইন্ডলি সূত্রগুলো খাতায় উঠায় রাখো। ধরো একটা ত্রিভুজ আছে, এর বিন্দু তিনটি, একটা x1 y1 x2 y2 এবং কি x3 y3। একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু থাকে। তোমরা এই তিনটা শীর্ষবিন্দুর সাহায্যে ক্ষেত্রফল নির্ণয় করতে যাচ্ছ। ওকে, অনেকগুলো সূত্র আছে। ওকে, তার মধ্যে আমি এক দুটো কমন সূত্র লিখি। ফর एग्जांपल হাফ। ওকে, এখানে হবে তোমার x1, এটা হচ্ছে কি y2 minus y3 plus x2 y3 minus y1 plus x3 y1 minus y2। ওকে, তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের এটা একটা সূত্র। এরপরে দেখো আরেকটা সূত্র, half of x1 y2 plus x2 y3 plus x3 y1 minus y1 x2 plus y2 x3 plus y3 x1। ওকে, আর থার্ড যে ফর্মুলা সেটা হচ্ছে কি half of 1 1 1 x1 x2 x3 y1
y2 y3। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমি ক্ষেত্রফল নির্ণয়ের তিনটা ফর্মুলা দিয়েছি। তোমাদের কাজ হচ্ছে কি একটু কষ্ট করে তিনটা ফর্মুলাকেই মাথায় রাখবা। ওকে, তোমাদের কাজ হচ্ছে কি একটু কষ্ট করে তিনটা ফর্মুলাকেই কি মাথায় রাখা। তার কারণ বিভিন্ন অ্যাডমিশন টেস্টে মাঝে মধ্যে সরাসরি সূত্রটাই কোশ্চেন হিসেবে দিয়ে দেয় যে ত্রিভুজের তিনটি বিন্দু দিস, ওকে, নিচে কোনটি ত্রিভুজের ক্ষেত্রফল। তো তুমি যদি ফর্মুলা পারো তাহলে তুমি কি এটা অ্যানসার বের করতে পারো, আর যদি ফর্মুলা না পারো তাহলে কিন্তু তুমি কি অ্যানসারটা বের করতে পারতেছো না। আচ্ছা ঠিক আছে, সো এটা কি সবার উঠানো হয়েছে? আমি বোর্ডটা ক্লিয়ার করব। ওকে, কাইন্ডলি যদি সবার উঠানো হয়ে থাকে একটু কমেন্টে লেখো ইয়েস। ওকে, যদি উঠানো হয়ে থাকে সবাই কমেন্টে লেখো ইয়েস। ওকে, উঠানো হয়েছে? সবাই উঠানো হইলে আমি এখন বোর্ডটা ক্লিয়ার করব। ওকে ঠিক আছে, এখন আসো আমি বোর্ডটা ক্লিয়ার করলাম। ঠিক আছে, এখন আমি এগুলোর উপর বেস করে একটা एग्जांपल দেখাবো, বাট এই নিয়মে না, আমরা অন্য একটা নিয়মের সাথে সলভ করব, যেভাবে মূলত আমরা ভর্তি পরীক্ষার জন্য সলভ করব। ওকে, সো আমি একটা एग्जांपल দিতেছি সবাইকে, সবাই একটু কষ্ট করে एग्जांपलটা খাতায় লেখো। ধরো তোমাকে বলা হলো p, p - 2, ওকে সরি, p, p - 2, এরপরে p + 3, p এবং p + 2, p + 2। ওকে, আমাদের এখানে তিনটা বিন্দু দেওয়া হয়েছে, একটা p, p - 2, একটা p + 3, p এবং আরেকটা কি p + 2, p + 2। ওকে, আমাদের কাজ হচ্ছে কি এই তিনটা বিন্দু দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আমাদের কাজ কি এই তিনটা বিন্দু দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আচ্ছা ঠিক আছে, এখন তিনটা পয়েন্টে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমি একটু আগে যদিও দিয়েছি, বাট যেটা আমি বলতেছি অ্যাডমিশন টেস্টে কিন্তু আমাদের সময় সীমিত। ওকে, এক নম্বর করার জন্য আমরা সর্বোচ্চ 30 সেকেন্ড বা 40 সেকেন্ড, সর্বোচ্চ বেশি হলে 1 মিনিট সময় পাবো, এর বেশি কিন্তু পাবো না। ওকে, তাহলে এখন আমরা তিনটা পয়েন্টের জন্য ক্ষেত্রফল একটা বিশেষ নিয়মের সাহায্যে বের করব। ওকে, নিয়মটা আমি দেখাচ্ছি, সবাই ভালো করে খেয়াল করবা। তুমি এখন ক্ষেত্রফল বের করতেছো। ক্ষেত্রফল নির্ণয় করার জন্য del ইকুয়াল হাফ 2/2 অর্ডার একটা নির্ণয় চিন্তা করবা। ওকে, 2/2 অর্ডার আমি তোমাদের গত ক্লাসে কিন্তু নির্ণয় পড়াইছি। 2/2 মানে কি, যার সারি দুইটা এবং কি কলাম দুইটা। আচ্ছা ঠিক আছে, যার সারি দুইটা এবং কলাম দুইটা। এরপরে তোমরা তিনটা পয়েন্টের যে একটা বিন্দুকে তুমি সিলেক্ট করো। ধরো তুমি এই বিন্দুটাকে সিলেক্ট করেছো। ওকে, আমি কোন বিন্দু থেকে প্রথম বিন্দুটা কি p, p - 2। আমার কাজ হচ্ছে গিয়ে আমরা অপর দুইটা বিন্দুর ভুজ থেকে এই বিন্দুর ভুজ থেকে বিয়োগ করে প্রথম কলামে লিখব। তাহলে p + 3 এবং p + 2 এই দুইটা বিন্দু এই দুইটা ভুজ থেকে প্রথম বিন্দুর ভুজ বিয়োগ করব। তাহলে বলতো p + 3 থেকে p কে বিয়োগ করলে কি পাওয়া যাবে? এখানে 3, p + 2 থেকে p বিয়োগ করো, তাহলে কত পাওয়া যাবে? 2। ওকে, এখন p থেকে p - 2 অর্থাৎ আমি কি করছি একটু আগে, আমি দুইটা ভুজ থেকে এই বিন্দুর ভুজ থেকে বিয়োগ করেছি, আর এখন আমি এই দুইটা কোটি থেকে এই বিন্দুর কোটিটাকে বিয়োগ করব। বিয়োগ করে কথা লিখব সেকেন্ড কলামে। একটু আগে কি করছি, দুইটা ভুজ থেকে প্রথম বিন্দুর ভুজ বিয়োগ করে প্রথম কলামে লিখেছি। এখন কি করব, দুইটা কোটি থেকে প্রথম বিন্দুর কোটিকে বিয়োগ করে দ্বিতীয় কলামে লিখব। ধরো p থেকে p - 2 যদি বিয়োগ করা হয় তাহলে কি আসবে? এখানে একটা 2 আসবে। আর p + 2 থেকে p - 2 বিয়োগ করো, তাহলে এখানে কি আসবে? বিয়োগ করার পরে 4 আসবে। ওকে, সো যেহেতু তোমাদের নির্ণয়ের ক্লাসটা আমি কমপ্লিট করাইছি, আমি তোমাদেরকে 30 সেকেন্ড সময় দিলাম। তোমরা একটু কষ্ট করে এটার ক্ষেত্রফলটা বের করে কি আসছে সেটা কমেন্টে লেখো। আমি দেখতে চাই কে কে পারতেছো। আমি তোমাদেরকে 30 সেকেন্ড সময় দিলাম। ওকে, আমি তোমাদেরকে 30 সেকেন্ড সময় দিলাম। ওকে, সবাই একটু অ্যানসারটা বের করে কমেন্টে লেখো। তাহলে অ্যানসার 4, ওকে, শাফওয়ান লিখছে অ্যানসার 2, অ্যানসার 4, ভেরি গুড। একজন পাওয়া গেছে পারছে। ওকে, শয়তানের খাম্বা তুমি কমেন্টে লেখো যে অ্যানসার কি। ওকে, ওকে, কমেন্টে লেখো অ্যানসারটা কত হবে। সবাই লেখো অ্যানসারটা কত হবে। ওকে, দয়া লিখছে অ্যানসার 4, ভেরি গুড। ওকে, দয়া লিখছে অ্যানসার 4। ওকে, তারপরে শয়তানের খাম্বা লিখছে অবশেষে অ্যানসার 4। ওকে, ভেরি গুড। ওকে, আর কেউ আছো? ওকে, ঠিক আছে, সো অলরেডি পাওয়া গেছে তোমাদের মধ্যে। হ্যাঁ, মারিয়া মারিয়া লিখেছে অ্যানসার 4। ওকে, ভেরি গুড।
হ্যাঁ আমাদের এটা অ্যানসার 4 ওকে এইভাবে করে কি আমরা ইজিলি ক্ষেত্রফল নির্ণয় করতে পারতেছি খুবই শর্ট টাইম তুমি আবার চিন্তা করো যে পয়েন্টগুলো এখানে আছে এই পয়েন্টগুলো যদি আমরা যে পয়েন্টগুলো এখানে আছে পয়েন্টগুলো যদি আগে তিনটা সূত্রে কোন একটা সূত্রে বসাতাম তাহলে কি এত শর্ট টাইমে আমার ক্ষেত্রফলটা বের করা যেত অবশ্যই না ওকে তখন কিন্তু আমাদের কি অনেক সময় লাগতো এইভাবে করে আমরা খুবই শর্ট টাইমে খুবই ফাস্ট ক্ষেত্রফল নির্ণয় করতে পারতেছি ওকে তাহলে এখন আমি বোর্ডটা ক্লিয়ার করলাম পরবর্তী প্রশ্নে যাচ্ছি ওকে সো যারা এই নিয়মটা বুঝতে পেরেছো তারা কমেন্টে লেখো ইয়েস যারা এই টেকনিকটা বুঝতে পেরেছো তারা কমেন্টে লেখো ইয়েস ওকে আর যারা বুঝতে পারোনি তারা নো লেখো কারণ আমি পরবর্তী অঙ্কটা বোঝানোর সময় তখন এই নিয়মটা আবার বুঝাবো ওকে সো আমি দেখতে চাই কারা নিয়মটা বুঝতে পারছো প্লিজ সবাই কমেন্টে লেখো ইয়েস ওকে সবাই কমেন্টে লেখো কে কে নিয়মটা বুঝতে পেরেছো কে কে নিয়মটা বুঝতে পেরেছো একটু কমেন্টে লেখো তারা দিয়ে জানাও আমাদের ওকে ইয়েস মুয়াজ লিখেছে হ্যাঁ সে বুঝতে পেরেছে দেন আচ্ছা ওকে লিখতেছে ওকে ভেরি গুড ঠিক আছে আচ্ছা এখন আসো আমি তাহলে এখন এরপরে তানজিলা লিখেছে সে বুঝতে পেরেছে ওকে ভেরি গুড তাহলে আসো আমি সেকেন্ড একটা एग्जांपले যাচ্ছি ওকে আমি সেকেন্ড একটা एग्जांपले যাচ্ছি ওকে ধরো তোমার কাছে তিনটা পয়েন্ট দেওয়া আছে এখন তিনটা পয়েন্ট হচ্ছে গিয়ে 2, -1 ওকে 2, 1 এরপরে পয়েন্ট হচ্ছে কি আমাদের আলফা প্লাস 1 এবং আলফা মাইনাস 3 তারপর পয়েন্ট হচ্ছে কি আলফা প্লাস 2 এবং আলফা ওকে আমাদের তিনটা পয়েন্ট নাও হয়েছে 2, -1 আলফা প্লাস 1 আলফা মাইনাস 3 আলফা প্লাস 2 আলফা ওকে আমাদের এখানে তিনটা পয়েন্ট নাও আছে এখন তোমাকে বলা হইলো যে এই তিনটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0 মানে কি বলা হলো এই তিনটি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল যদি শূন্য হয় তাহলে আলফা এর মান নির্ণয় করো একটু আগে আমরা সরাসরি ক্ষেত্রফল বের করেছি বাট এই ক্ষেত্রে একটা কথা বলে দিয়েছো না যে তিনটি বিন্দু একটি সরলরেখা তিনটি বিন্দু একটি সরলরেখার উপর অবস্থিত ওকে আমি আবার রিপিট করছি এই তিনটা বিন্দু একটি সরল রেখার উপর অবস্থিত হলে আলফা এর মান কত মনে রাখবা তিনটা বিন্দু যদি একটি রেখার উপর অবস্থান করে তাহলে বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হবে তিনটি বিন্দু যদি একটা রেখার উপর অবস্থান করে তাহলে ওই তিনটি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে শূন্য হবে ওকে এই ক্ষেত্রে আমার কাছে ক্ষেত্রফল ইনডিরেক্টলি ওরা আগে দিয়ে দিয়েছে 0 ওকে সো আমরা এখন হাফ 2/2 অর্ডার নিলাম যেটা আমাদের কিভাবে নিয়মটা বলে দেওয়া আছে এটা ইকুয়াল 0 লিখব যেহেতু বলে দিয়েছে বিন্দু তিনটি একটা রেখার উপর যেহেতু বিন্দু তিনটা একটা রেখার উপর অবস্থিত তাহলে অবশ্যই কি এই বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে শূন্য হবে আচ্ছা ঠিক আছে এখন আমরা ঠিক আগে নিয়মটা অ্যাপ্লাই করব নিয়মটা কি ছিল একটা বিন্দু সিলেক্ট করব ওই বিন্দুর ভুজকে অপর দুইটা ভুজ থেকে আমি বিয়োগ করব তাহলে আলফা প্লাস 1 থেকে 2 বিয়োগ করব তাহলে কি আসবে আলফা মাইনাস 1 এবং আলফা প্লাস 2 থেকে 2 বিয়োগ করব তাহলে কি পাবো এখানে আলফা পাবো সো ভুজ থেকে ভুজ বিয়োগ করে ফার্স্ট কলাম লেখা হলো এখন কি কোটি থেকে কোটি বিয়োগ করে সেকেন্ড কলামে লিখবা তাহলে আলফা মাইনাস 3 থেকে -1 যদি বিয়োগ করো তাহলে কি আসবে এখানে আলফা মাইনাস 2 এবং আলফা থেকে -1 বিয়োগ করা হলে কি পাওয়া যাবে এখানে আলফা প্লাস 1 ওকে খেয়াল করে দেখো আমার এখানে একটা সমীকরণ পাওয়া গেছে সমীকরণটার ডান দিকে কি 0 সমীকরণটার ডান দিকে 0 যেহেতু ডান দিকে 0 আমার বাম দিকে এই হাফের কি কোনো ভ্যালু আছে নেই সো আমি হাফটাকে রিমুভ করে দেই কারণ এটা ক্রস গুণ করলে কি হয়ে যাবে 0 হয়ে যাবে এখন এটাকে সমাধান করো সমাধান করলে কি আসবে আলফা স্কয়ার মাইনাস 1 মাইনাস এই দুইটার গুণফল তাহলে এই দুইটা গুণ করলে কি আসবে এখন আলফা স্কয়ার মাইনাস আছে কি প্লাস 2 আলফা ইকুয়াল কি 0 ওকে সো তোমরা এখানে ক্যালকুলেট করে বলো তো আলফা স্কয়ার তো চলে গেল তাহলে বলতে এখান থেকে আলফার মান কত আসছে সবাই একটু কমেন্ট করো যে আলফার মান কত আসছে সবাই কমেন্ট করো আলফার মান কত ওকে আলফার মান কত পাওয়া যাচ্ছে একটু খেয়াল করে বলো সবাই আলফার মান ইয়া আলফার মান আসছে গিয়ে হাফ ওকে
আমরা কি বুঝলাম যে আলফার মান যদি হাফ হয় তাহলে অবশ্যই বিন্দু তিনটি কি একই রেখার উপর অবস্থান করবে। আচ্ছা, তো আমাদের সরলরেখাকে মূলত দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্থানাঙ্ক আর একটা হচ্ছে সরলরেখার সমীকরণ। আমি আজকে তোমাদেরকে স্থানাঙ্ক টপিকটুকু ক্লিয়ার করেছি, যেগুলো মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক ইম্পর্টেন্ট। এখন আমি সরলরেখার সমীকরণ নিয়ে পড়ানো শুরু করব। তো আমি আবারও সবাইকে মনে করে দিচ্ছি, যারা এখনো ভিডিওটি শেয়ার করোনি তারা অবশ্যই শেয়ার করো, ওকে। এবং প্রয়োজনে বিভিন্ন গ্রুপে তোমাদের সংশ্লিষ্ট যে সকল গ্রুপগুলো আছে সেগুলো গ্রুপে শেয়ার করো এবং কমেন্টে লিখে জানাও শেয়ার ডান। তাহলে যে কাজটা হবে, তোমার যে সকল বন্ধুরা ভিডিওটা দেখতেছে তারা উপকৃত হবে, পাশাপাশি তোমার টাইমলাইনে ভিডিওটি থাকলে তুমি পরে আবার এই ভিডিওটা দেখে রিভাইজ করতে পারবে, ওকে। আর কেউ একা দেখো না, আশেপাশে কেউ থাকলে সবাইকে নিয়ে বসো, ওকে। প্রয়োজনে ফ্রেন্ডদেরকে ফোন করে এসএমএস করে জানাও ভিডিওটি অ্যাটেন্ড করার জন্য, ওকে। সো এখন আসো আমরা একটু দেখি কে কে শেয়ার লিখেছো, ওকে। শেয়ার কে কে করছো একটু আবার একটু জানাও, আমি কমেন্ট গুলো খেয়াল করি কে কে শেয়ারটা লিখেছো, ওকে। এখানে আমাদের সজনে খাম্বা অ্যানসার লিখেছে 0.5, আসিফ অ্যানসার 0.5, দয়া অ্যানসার 0.5, আসাদ অ্যানসার 0.5, মৃত্তিকা অ্যানসার 0.5, সিফাত 0.5। ভেরি গুড, ওকে, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, তাহলে এখন আসো আমরা এখন নেক্সট টপিকটা যাচ্ছি, সেটা হচ্ছে সরলরেখার সমীকরণ। আচ্ছা, তো আমি এখন এটা মুছলাম। সরলরেখার সমীকরণ, সরলরেখার সমীকরণের জন্য আমি ফার্স্ট অফ অল একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন দিতে পারি, x বাই a প্লাস x বাই a প্লাস y বাই b ইকুয়াল 1, ওকে। এটা হচ্ছে কি উভয় অক্ষকে ছেদকারী সরলরেখার সমীকরণ বলা হয়। এটাকে কি বলা হয়? উভয় অক্ষকে ছেদকারী সরলরেখার সমীকরণ বলা হয়। এটাকে কি বলা হবে? উভয় অক্ষকে ছেদকারী সরলরেখার সমীকরণ। অর্থাৎ দেখতে সাম কাইন্ড অফ দিস ওয়ান, ওকে। যার কিনা আমার কি উভয় অক্ষকে ছেদ করতেছে, ওকে। আর মনে রাখবা এখানে x এর নিচে যা আছে a, এটা প্রকাশ করে যে রেখাটি x অক্ষ থেকে কতটুকু অংশ কর্তন করেছে, ওকে। এটুকু দৈর্ঘ্য হবে a, ওকে। এবং y এর নিচে যা অবস্থান করতেছে সেটা প্রকাশ করে রেখাটি y অক্ষ থেকে কতটুকু অংশ কেটে নিয়েছে, ওকে। সো আমার এই রেখাটা x অক্ষ থেকে কেটেছে কি a একক পরিমাণ অংশ, আর y অক্ষ থেকে কি b একক পরিমাণ অংশ কেটে নিয়েছে। আচ্ছা, এখন তোমাকে প্রশ্ন করতে পারে যে এই সরলরেখাটি x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করেছে। কোশ্চেন কি করতে পারে, সরলরেখাটি কি x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা, যেহেতু এইটুকু দৈর্ঘ্য a একক এবং বিন্দুটি x অক্ষের উপর অবস্থিত, এইটুকু দৈর্ঘ্য a, অ্যাজ এ রেজাল্ট আমার এটা বুঝ পাওয়া যাবে a। আর যেহেতু বিন্দুটি x অক্ষের উপর, তাহলে আমাদের কোটি কত হবে? কোটি কত হবে? কোটি, হ্যাঁ, কোটি হবে 0। এরপর তুমি কোশ্চেন করতে পারে যে এই সরলরেখাটি y অক্ষকে কোন পয়েন্টে ছেদ করছে, ওকে। সরলরেখাটি y অক্ষকে, যেহেতু এটুকু দৈর্ঘ্য b, তাহলে আমার এটা কোটি হবে b। আর যেহেতু y অক্ষের উপর আমরা জানি আমাদের y অক্ষের উপর সকল বিন্দুর ভুজ কি হবে? 0 হবে। আচ্ছা, এরপর টিচার আমাকে কোশ্চেন করতে পারে অক্ষদ্বয়ের দ্বারা রেখাটি থেকে কর্তৃত্ব অংশের দৈর্ঘ্য নির্ণয় করে। এরপরে কোশ্চেন কি করতে পারে? অক্ষদ্বয়ের দ্বারা রেখাটি থেকে কর্তৃত্ব অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, তো একটু খেয়াল করে দেখো, এখানে কি একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, একটা কি সমকোণী ত্রিভুজ। এখানে কি একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। আচ্ছা, যেহেতু সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এটা হচ্ছে আমাদের কি ভূমি, আর এটা আমাদের কি লম্ব। এটা ভূমি, এটা লম্ব। তাহলে আমি কি পিথাগোরাসের উপপাদ্য যদি অ্যাপ্লাই করি, ধর এটুকু দৈর্ঘ্য যেটা, সেটুকু দৈর্ঘ্য কি √a² প্লাস b² পেয়ে যাচ্ছি না? তাহলে বলতো অক্ষদ্বয় দ্বারা কর্তৃত্ব অংশের দৈর্ঘ্য আমি কি পাচ্ছি? √a² প্লাস কি b²। আচ্ছা, এটুকু পাওয়া গেল। এরপর তোমাকে কোশ্চেন করতে পারে যে রেখাটি হতে অক্ষদ্বয় দ্বারা কর্তৃত্ব অংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। কি কোশ্চেন করতে পারে? রেখাটি হতে অক্ষদ্বয় দ্বারা কর্তৃত্ব অংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। মধ্যবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে গিয়ে, যদি তোমরা মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে পারো, মধ্যবিন্দুর সূত্র কি? ধরো যদি একটা বিন্দু হয় x1 y1 আর একটা হচ্ছে কি x2 y2, তাহলে বলো তো
এই দুটো বিন্দুর সংযোগ রেখার মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করার সূত্র কি x1 x2 2 এবং কি y1 y2 2 ওকে সো এই ফর্মুলা অনুযায়ী বলতো মধ্যবিন্দু কত আসবে 0 a/2 মানে কি a/2 এবং b 0/2 মানে কি b/2 ওকে যেটাকে আমরা সরাসরি ফর্মুলা হিসেবে ইউজ করব আচ্ছা এরপর তুমি কোশ্চেন করতে পারে যে রেখাটি অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করেছে তার ক্ষেত্রফল কত রেখাটি অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করেছে তার ক্ষেত্রফল কত ওকে ক্ষেত্রফল del equal half ab কেন আমরা ক্ষেত্রফলের সূত্র জানি হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা ওকে বলো তো এই ত্রিভুজে তোমার ভূমি কে a আর উচ্চতা কে b তাহলে ক্ষেত্রফল কি আসছে del equal half a b ওকে সো আমরা একটা সমীকরণ এবং একটা ফিগারের সাহায্যে প্রায় 5টা প্যারামিটার শিখলাম ওকে সো আমি এখন একটা एग्जांपल দিয়ে সবগুলো প্রবলেম সলভ করে দিচ্ছি ওকে আমি মেইন সমীকরণ এখানে লিখে রাখলাম x/a y b equal what ও আরেকটা কথা এই স্ট্যান্ডার্ড ইকুয়েশনে অলওয়েজ খেয়াল রাখবা তোমার এই সাইডে +1 থাকতে হবে এবং এই চিহ্নগুলো প্লাস থাকতে হবে ধরো তোমার কাছে একটা সমীকরণ দেওয়া আছে 5x 4y 12 0 আমরা এখন এই সমীকরণ থেকে এক এক করে সবগুলো প্যারামিটার বের করব তাহলে কি লেখা যাবে 5x 4y 12 এরপরে কাজ আমার এখানে +1 তৈরি করতে হবে তো এই জায়গাটাকে এই 12 থেকে +1 তুমি যদি করতে চাও তাহলে কি করতে হবে 12 দ্বারা ভাগ করতে হবে তো তুমি কি শুধু এক্সাম্পলের একটা সমীকরণ শুধু বাম পক্ষকে 12 দ্বারা ভাগ করতে হবে না তুমি যদি ভাগ করতে চাও ব্যালেন্স করার জন্য পুরোটা সমীকরণকে ভাগ করতে হবে তাহলে 12 দ্বারা ভাগ করলে এখানে কত পাওয়া যাচ্ছে x/4 আর এখানে কত পাওয়া যাচ্ছে y/4 আর এখানে 12 দ্বারা ভাগ করলে এখানে কত আসবে 1 ওকে সরি এটা হচ্ছে y/3 ওকে 12 দ্বারা ভাগ করলে এখানে কি আসবে y/3 তাহলে আমার এই সমীকরণটা কিন্তু কি এখন এই সমীকরণটার সাথে কম্পেয়ার করা যাচ্ছে তাহলে বলবো এখন এই রেখাটি x অক্ষ থেকে কি পরিমাণ অংশ কর্তন করবে যেহেতু x এর যে 4 আছে তাহলে রেখাটি x অক্ষ থেকে কতটুকু অংশ কাটবে বলো সবাই কমেন্ট লেখো কতটুকু কাটবে 4 ওকে সো x থেকে কর্তন করবে কি 4 একক এখন বলো তো এই সমীকরণটা y অক্ষ থেকে কত একক পরিমাণ অংশ কেটে নেবে সেটা কত হবে 3 ওকে যেহেতু আমার y এর নিচে কি 3 আছে এরপর যদি কোশ্চেন করা হয় এই রেখাটি x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে যদি কোশ্চেন করা হয় রেখাটি x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে তাহলে ফর্মুলার সাথে কম্পেয়ার করে বলো কি লেখা যায় 4, 0 যেহেতু আমার x এর নিচে 4 অর্থাৎ এর মান কত 4 এরপর যদি কোশ্চেন করা হয় y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে সেটা কি হবে 0, 3 এরপরে কোশ্চেন করা হলো পরিচিত অংশ দিল সেটা কত হবে রুট ওভার অফ 4 স্কয়ার 3 স্কয়ার এর মান কত 5 আর মধ্যবিন্দু সূত্র কি ছিল a/2 b/2 তাহলে বলো এখানে এর মান কত 4 এখানে b এর মান কত 3 তাহলে a/2 b/2 করলে কত আসবে a/2 b/2 করলে এখানে আসবে 2 যেহেতু আমার আছে হচ্ছে 4/2 আর কত আসবে 3/2 তাহলে কত বলা যাচ্ছে 4/2 মানে কি 2 আর 3/2 আর ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি ছিল হাফ ab তাহলে হাফ এর মান কত এখানে 4 b এর মান কত 3 ক্যালকুলেট করলে আসবে 6 ওকে সো আমরা কি একটা সমীকরণ থেকে প্রায় 5 প্রকার কোশ্চেনের সলভ তৈরি করলাম ক্লিয়ার ওকে না তাহলে আমি এখন পরবর্তী টাইপে যাচ্ছি ওকে টাইপ 1 কভার এখন আমি ঢাল তোমাদের পড়ানো শুরু করব ওকে ঢালের সূত্র সবাই লিখে রাখো সরলরেখা সমীকরণ আমরা এখন টাইপ 1 এ ছিলাম এখন টাইপ 2 এ স্টার্ট করব ওকে এখন আমরা কি টাইপ 2 স্টার্ট করতে যাচ্ছি ওকে টাইপ 2 হচ্ছে বিভিন্ন প্রকার ঢালের সূত্র আমি এক এক করে সবগুলো ঢালের সূত্র লিখব তোমরা সবগুলো অবশ্যই খাতায় উঠাও ওকে ফার্স্টে এক ওকে একটি রেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ
উৎপন্ন করলে ঢাল m ইকুয়াল tan থিটা। মনে রাখবা একটা রেখা যদি x অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ তৈরি করে সেই ক্ষেত্রে ঢাল কি হবে tan থিটা। এরপর 2 নম্বর দিয়ে লেখো ax by c 0 রেখার ঢাল m ইকুয়াল মাইনাস a by b। ওকে, ax by c ইকুয়াল 0 এর রেখার ঢাল কত হবে মাইনাস a by b হবে। আচ্ছা, আমরা একটু চিন্তা করে দেখি এটা কিভাবে বের হইছে। ধরো সমীকরণটা ax দেওয়া আছে ax by c ইকুয়াল 0। ওকে, ঢাল কিভাবে নির্ণয় করা যায়? যখন আমরা একটা সমীকরণকে একবার ডিফারেনশিয়েট করি, একবার ডিফারেনশিয়েট করলে আমরা কি পাই? ঢালের সমীকরণ পাই। ওকে, একবার ডিফারেনশিয়েট করলে কি পাবো? ঢালের সমীকরণ পাবো। ওকে, সো তোমরা যে কাজটা করবে এটাকে একবার ডিফারেনশিয়েট করো। তুমি যদি এটাকে x এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করো তাহলে কি আসবে? a আসবে। এরপরে b1 তুমি যেহেতু x এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করবা b থেকে যাবে, কিন্তু তুমি x এর সাপেক্ষে করতেছো y কে, বাট এটা কি x না, তো এটা কি dy dx আকারে থেকে যাবে। আর c তো ধ্রুবক, ধ্রুবককে ডিফারেনশিয়েট করলে কি আসে? 0 আসে। আর ইকুয়াল 0, এখান থেকে তুমি b dy dx ইকুয়াল লিখতে পারো মাইনাস a, তাহলে dy dx ইকুয়াল কি পাওয়া যাচ্ছে? মাইনাস a বাই b পাওয়া যাচ্ছে। dy dx ইকুয়াল কি পাওয়া যাচ্ছে? মাইনাস a বাই b, অর্থাৎ আমার ঢালটা কত পাওয়া গেছে? মাইনাস a বাই b, যেটা আমরা দেখি সূত্র আকারে মনে রাখতে বলতেছি। এরপরে 3 নাম্বার, সেটা হচ্ছে ax by c 0 রেখার সমান্তরাল রেখার ঢাল। সমান্তরাল রেখার ঢাল। ওকে, সমান্তরাল রেখার ঢাল এটা হচ্ছে কি তোমার মাইনাস a বাই b। দেখো আমার এই রেখার নিজস্ব ঢাল বললাম মাইনাস a বাই b, আবার যখন আমি এই রেখার সমান্তরাল রেখার ঢাল বলতেছি তখন কি মাইনাস a বাই b বলতে আছে। মনে রাখবা দুটি রেখা যদি পরস্পর সমান্তরাল হয়, দুটি রেখা যদি পরস্পর সমান্তরাল হয়, ওকে, সেক্ষেত্রে তাদের ঢাল একই থাকবে। ওকে, এখন আসুন 4 নাম্বার দিয়ে দেখো ax by c 0 রেখার উপর লম্ব রেখার ঢাল। ওকে, ax by c 0 ওই একই রেখার উপর কি লম্ব রেখার ঢাল। লম্ব রেখার ঢাল হবে গিয়ে b by a। সো এটা b by a কিভাবে আসছে সেটা আমি এখানে এক্সপ্লেইন করে দিচ্ছি। ওকে, b by a কিভাবে আসছে? ওকে, ধরো তোমার কাছে এই রেখার ঢাল দেওয়া আছে কি মাইনাস a by b, এই রেখার ঢাল কি মাইনাস a by b, আর এই রেখার উপর লম্ব রেখার ঢাল। একটা কথা সবাই অবশ্যই মনে রাখবা, দুটি রেখা যখন পরস্পর লম্ব হয় তখন তাদের ঢালদার গুণফল -1 হয়। একটা কথা অবশ্যই মনে রাখবা, দুটি রেখা যখন পরস্পর লম্ব হবে তখন তাদের ঢালদার গুণফল কত হবে? -1। তাহলে একটা m আর ধরো লম্ব রেখা ঢাল হচ্ছে কি m1। ওকে, এই দুটো তুমি গুণ করতেছো, দুটোর গুণফল কত? -1। ওকে, এখন ধরো এই রেখার ঢাল m, ax b c 0 রেখার ঢাল m, এই ঢাল কত বের করছিলাম? -a by b। সো এখানে লেখো -a by b into m1 equal -1। এই m1 হচ্ছে কি আমার কি লম্ব রেখার ঢাল। ওকে, তাহলে ফাইনালি এই মাইনাস a মাইনাস কি ব্যালেন্স হয়ে যাবে। তাহলে বলতো লম্ব রেখার ঢাল m1 কত পাওয়া যাচ্ছে? b by a। সো ax b c 0 এই রেখার উপর লম্ব রেখার ঢাল কত প্রুফ হইছে? b by a পাওয়া গেছে। সো এই যে কয়টা সূত্র আছে এই কয়টা সূত্র কাইন্ডলি একটু ভালো করে মাথায় রাখবা, তার কারণ ভর্তি পরীক্ষায় আমাদের অনেক কমন একটা কোশ্চেন বিভিন্ন প্রকার সরল রেখার সমীকরণ নির্ণয়। ভর্তি পরীক্ষায় খুব কমন একটা প্রশ্ন কি বিভিন্ন প্রকার সরল রেখার সমীকরণ নির্ণয়। ওকে, আমার বিভিন্ন প্রকার সমীকরণ নির্ণয় এই ঢালগুলো অবশ্যই দরকার হবে। ওকে, সো আমি এটা বুঝলাম। সবাই কাইন্ডলি আবারো রিপিট করতেছি, শেয়ার করে কমেন্টে দেখো শেয়ার ডান। ওকে, আর যারা বুঝতে পারতেছো না তাহলে লেখো নো, আর যারা বুঝতে পারতেছো বিষয়গুলো তাহলে অবশ্যই কমেন্টে ইয়েস লিখবা। ওকে।
এখন চলো আমি তোমাদের একটা অঙ্ক দিতেছি, খুবই সহজ একটা ম্যাথ। ধরো ax x না, ধরো 2x 3y 5 = 0 একটা সমীকরণ তোমাদের সাথে দেওয়া হবে। এখন যদি বলা হয় এই সমীকরণটির ঢাল নির্ণয় করো, ওকে, ঢাল নির্ণয় সূত্র একটু আগেই বলেছি, সেটা কি -a/b। তাহলে এখানে ঢাল কত আসবে? মাইনাস a এর মান কত 2 আর b এর মান কত 3, তো ঢাল কত -2/3 এই রেখার ঢাল। কিন্তু তোমাদের যদি বলা হয় এই রেখার উপর লম্ব রেখার ঢাল নির্ণয় করো, তাহলে কত? এই রেখার উপর লম্ব রেখার ঢাল কত হবে? এই রেখার উপর লম্ব রেখার ঢাল হচ্ছে কি কত বলো তো? সূত্রটা কি b/a। তাহলে b কত এখানে 3 আর a কত এখানে 2, সো এই রেখার উপর লম্ব রেখার ঢাল কি b/a মানে কি 3/2। ওকে, ডান। আচ্ছা, এটুকু কভার হলো। সো আমরা এখন অবশ্যই কি বিভিন্ন প্রকার ঢাল নির্ণয় করতে পারবো, এটা আমাদের টাইপ 2 কভার হয়েছে ঢাল। ওকে, এখন আসো আমরা খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা দিতেছি টাইপ 3 তে। সেটা হচ্ছে কি, ধরো তোমার কাছে বলা হইলো একটা রেখার উপর একটা বিন্দু x1 y1, ওকে, একটা রেখার উপর একটা বিন্দু x1 y1। ওকে, যারা ভিডিওটা দেখতেছো একটু খেয়াল রাখো, তোমরা খুব ভালো করে জানো এটা আমার খুবই কমন একটা ফর্মুলা, এবং আমি এর একটা নামও দিয়ে দেখি। ওকে, একটা রেখার উপর একটা বিন্দু x1 y1 এবং ধরে নাও রেখাটির ঢাল a। একটা রেখার উপর একটা বিন্দু কি x1 y1 এবং রেখাটির ঢাল a, ঠিক আছে? সো তোমাদের কাজ হচ্ছে কি এখন এই সমীকরণটা নির্ণয় করা। ওকে, সমীকরণটা কি? সমীকরণ হচ্ছে কি আমাদের y y1 = m * x - x1। সমীকরণটা কি y y1 = m * x - x1। এবং আমি এর একটা বিশেষ নাম দিয়ে থাকি, কাইন্ডলি সবাই একটু কমেন্ট করো যারা জানো এই সমীকরণটার নাম কি। একজন দুজন অবশ্যই জানার কথা যে আমি নাম কি দিয়ে থাকি, y - y = m * x - x1। ওকে, বল এই সমীকরণটার নাম কি? কেউ কি কমেন্ট করেছে? ওকে, আই থিংক জানা থাকা উচিত, গরুর রচনা। ওকে, এই সূত্রটার নাম গরুর রচনা। সো কেউ যদি জেনে থাকো আগে থেকে, সে একটু কমেন্টে ইয়েস লেখো যে হ্যাঁ সে জানো। আচ্ছা, এখন এর নাম গরুর রচনা কেন বলা হয় সেটা আমি বলে দিচ্ছি। অনেকেই কমেন্ট করছেন যে ভাই আপনি কেন এই সূত্রকে গরুর রচনা বলেন। ওকে, কাহিনীটা হচ্ছে কি যে আমি যখন ছোট ছিলাম আমাকে কোন একটা রচনা লিখতে বলা হলে যদি আমার একান্তই না জানা থাকতো, তা আমি তখন এইভাবে শুরুটা করতাম। ধরো আমাকে বলা হলো লেখো এ জার্নি বাই গিয়ার। ওকে, আমি শুরু করতাম এভাবে যে আমি বাসা থেকে বের হইছি, বের হওয়ার পরে গাড়িতে উঠছি, এয়ারপোর্টে গিয়েছি, এয়ারপোর্টে গিয়ে চেকিং কমপ্লিট হইলো। ওকে, এরপরে আমি প্লেনে উঠলাম, জানলার পাশে বসলাম, জানলা দিয়ে একটা গরু দেখা যাচ্ছে, গরু চারটা পা আছে, দুটো শিং আছে, একটা লেজ আছে, গরু ঘাস খাচ্ছে, প্লেন থেকে নামলাম, ট্যাক্সিতে উঠলাম, বাসায় চলে আসলাম। ওকে, অর্থাৎ যে কোনো রচনায় বলা হলে যদি আমি একান্ত না পারতাম ভূমিকা উপসর্গটা ঠিক রেখে মাঝখানে গরু রচনাটা ঢুকিয়ে দিতাম। ঠিক একইভাবে আমাকে যে কোনো প্রকার সরলরেখা সমীকরণই বের করতে বলা হোক না কেন, যে কোনো প্রকার সরলরেখা সমীকরণ, ওকে, আমি একটা সূত্র দিয়ে তাকে সলভ করতে পারবো। কিন্তু চেঞ্জ যেটাকে আনতে হবে সেটা ঢাল। বিভিন্ন ক্ষেত্রে ঢাল বিভিন্ন রকম হবে। আর এই কোশ্চেনটা ঢাকা ভার্সিটিতে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বেশ কয়েকবার আসছে। চলো আমরা এরকম একটা প্রবলেম সলভ করে দেখি। ওকে, আমি একটা প্রশ্ন বলতেছি, সবাই একটু খাতায় রাখো, যেটা গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এসেছে। ওকে, আমি এটা বুঝলাম। ওকে, যেটা গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এসেছে। গত বছর এসেছে যে 5x - 7y - 15 = 0 সরলরেখার উপর লম্ব। ওকে, এই সরলরেখার উপর লম্ব এবং একটা বিন্দুগান, বিন্দু হচ্ছে 2,3 এবং 2, বিন্দুগান। ওকে, 2, বিন্দুগান। ওকে, 5x - 7y - 15 = 0 সরল রেখার উপর লম্ব এবং 2, বিন্দুগামী
সরলরেখার সমীকরণ তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা এই সরলরেখার উপর লম্ব এবং এই বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করব। ওকে, আমি কি বলেছি যে কোনো প্রকার সরলরেখার সমীকরণ কি দিয়ে সলভ করা যাবে? গরুর রচনা। তো সূত্রটা কি ছিল? y y ইকুয়াল m ইনটু কি x মাইনাস x1। ওকে, সো এখন এখানে y মাইনাস y মানে কাজ করতেছে কি -3, সো y মাইনাস মাইনাসে প্লাস 3 ইকুয়াল m। ওকে, m কি এই রেখার উপর লম্ব রেখা যত বের করব, তো এই রেখার উপর লম্ব রেখাটা আমি একটু আগে তোমাদেরকে এই রেখার উপর লম্ব রেখা ঢালের সূত্র দিয়েছি। ওকে, এই রেখার উপর লম্ব রেখা ঢালের সূত্র দিয়েছি, তার মানে এই রেখার উপর লম্ব রেখার ঢাল কি হবে সেটা সবাই একটু কমেন্ট করো। আমি সবাইকে 30 সেকেন্ড সময় দিলাম, সবাই এই রেখার উপর লম্ব রেখার ঢালটা নির্ণয় করো। এই রেখার উপর লম্ব রেখার ঢাল কি হবে সবাই কমেন্ট করো, ফার্স্ট কমেন্ট করো। ওকে, এই রেখার উপর লম্ব রেখার ঢাল কত আসবে কমেন্ট করা হয়েছে? ওকে, সূত্রটা মনে আছে তো? b বাই a। এই রেখার উপর লম্ব রেখার ঢাল সূত্র কি b বাই a। ওকে, সো এই রেখার উপর লম্ব রেখার ঢাল যদি b বাই a হয়, তাহলে সেই সূত্র অনুযায়ী ঢাল কত পাওয়া যাচ্ছে বলো? -7/5। ওকে, ইনটু কি x মাইনাস x1। x1 হচ্ছে কি আমার কি 2। ওকে, সো আমার বড় রচনায় দুটো জিনিস দরকার, একটা হচ্ছে কি ওই রেখার উপরস্থ একটা বিন্দু এবং যে রেখার সমীকরণ নির্ণয় করব সেই রেখার ঢাল। ওকে, সো ওই রেখার উপরস্থ একটা বিন্দু আমি পাইছি, দেওয়া ছিল, আর ঢালটা এখান থেকে বের করে নিয়ে এখানে বসায় দিয়েছি। সো সলভ করলে এখন আমাদের রেজাল্টটা চলে আসবে। সো সলভ যারা পারতেছ তো নিজ থেকে একটু সলভ করো, আমি সলভ অবশ্যই দিব, তারপর সবাই নিজ থেকে একটু খাতা সলভ করো, সলভ করে সলভটা কমেন্টে লাগবে, আর এখানে আমি সলভ করতেছি। ওকে, সলভ করলে আসলে হচ্ছে কি 5y plus 15 equal minus 7x plus 14. So 7x plus 5y plus 1 equal 0. ওকে, এটা হচ্ছে কি আমাদের নির্ণেয় সরলরেখার সমীকরণ। এটা কি আমাদের নির্ণেয় সরলরেখার সমীকরণ। আচ্ছা ঠিক আছে, সো আই থিংক তোমরা সবাই এটা খুবই ভালোভাবে সলভ করতে পারছো, কারোর আসলে বুঝতে সমস্যা হবে না। আমি এখন এই বিষয়টা বুঝতে চাইছি মুসলাম। ওকে, মুসলাম রাফিয়া। ওকে, সো আমার টাইপ 3 তে আরো অনেক রকম কোশ্চেন হতে পারে, আমি আরো এক দুইটা एग्जांपल সবাইকে দেখিয়ে দিচ্ছি, সবাই কাইন্ডলি একটু খাতায় উঠাও। ওকে, এরপর আরেকটা কোশ্চেন দেখো, ধরো তোমাকে বলা হইলো, ওকে ধরো তোমাকে বলা হইলো যে একটি সরলরেখার সমীকরণ 2x 3y 4 0। 2x 3y 4 0। ওকে, এই রেখার সমান্তরাল, ওকে, এবং 1, -1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। ওকে, সরলরেখার সমীকরণ নির্ণয় করো। ওকে, কি বলবো বলতো? 2x 3y 4 0 রেখার সমান্তরাল। ওকে, 3x 5x 5y 4 0 রেখার সমান্তরাল এবং 1, -1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। ওকে, সো সবাই জানো সূত্র কি? গড় রচনা সূত্রটা কি? y y1 m x x1। আচ্ছা, সো আমার এখানে y y1 লিখে গেছে -1, সো +1 হবে, আর এখানে ঢাল। ওকে, আমি তোমাদের একটু আগে কিন্তু একটা রেখার সমান্তরাল রেখার ঢাল নির্ণয়ের সূত্র দিয়েছে। তো বলো, একটা রেখার সমান্তরাল রেখার ঢাল নির্ণয়ের সূত্রটা কি? -a/b। অর্থাৎ এই রেখার ঢাল নির্ণয়ের সূত্র যা, এই রেখার সমান্তরাল রেখার ঢাল নির্ণয়ের সূত্র কি তাই। ওকে, সো এই রেখার সমান্তরাল রেখার ঢাল নির্ণয়ের সূত্র কত আসবে বলতো? -a/b করলে পাওয়া যাবে 2/3। ওকে, তার কারণ -a/b, এখানে মাইনাস থাকবে, a হচ্ছে কি 2 আর b হচ্ছে কি -3, মাইনাস কি থাকবে 2/3 আসবে। তো ঢালটা এখানে বসায় দাও 2/3। এরপরে কি x x1 x x1 এর কাজ করতেছে এখানে
1 সো এখন তোমরা ক্যালকুলেট করবা ক্যালকুলেট করলে রেজাল্টটা চলে আসে একটা কথা বলে দিই সবাইকে অনেকেই সরলরেখার সমীকরণ নির্ণয়টা অপশন টেস্টের সাহায্যে করতে চাও ওকে অনেকেই সরলরেখার সমীকরণটা অপশন টেস্টের সাহায্যে করতে চাও ওকে যেহেতু বলে যে এই বিন্দু না আমি তো অনেকেই চিন্তা করে যে 1 1 বিন্দুতে আমরা অপশন টেস্ট করি যে অপশনটা সিদ্ধ হবে সেটাই অ্যানসার আচ্ছা সো আমি বলি এই অপশন টেস্টের প্রবলেমটা কি তোমরা পরে দিকে কাউন্ট করো আমি 1 1 দ্বারা সিদ্ধ হয় এরকম কয়েকটা সমীকরণ লিখতেছি x y 0 ওকে x y 0 ধরো অপশনে এখান থেকে যা পাওয়া যাবে সেটাও আছে এরপরে x y 0 আছে অথবা আপনাকে বলা হলো 2x y 1 0 ওকে অথবা আপনাকে বলা হলো 5x 2y 1 0 ওকে সরি এটা প্লাস চিন্তা করো এটা প্লাস চিন্তা করো ঠিক আছে এখন খেয়াল করে দেখো তো আমি যে তিনটা অপশন এখানে -2 দাও -2 হ্যাঁ -2 -1 -1 ওকে -1 দাও ওকে সো খেয়াল করে দেখো তুমি প্রতিটা অপশনে দেখো তো 1 -1 সিদ্ধ হচ্ছে না 1 -1 0 হইতেছে এটা 2 into 1 2 -1 -2 এটাও 0 3 into 1 3 2 into -1 -2 so 3 3 এটা কি 0 এখন টিচার চাইলেই কিন্তু এইটার যে आंसर সেটা আর সাথে এই অপশনগুলো দিয়ে দিতে পারে তো তুমি যদি এখন বিন্দু দিয়ে টেস্ট করতে চাও যে দেখি এই বিন্দুর কোন অপশনটা সিদ্ধ হচ্ছে সেই অপশনটাকে आंसर সিলেক্ট করব তা সেটা কি করা যাবে না সেক্ষেত্রে আমরা কি আটকে যাব আচ্ছা ঠিক আছে সো কেউ কাইন্ডলি বিন্দু দ্বারা টেস্ট করতে যাবা না আচ্ছা এখন আমি তোমাদের সবাইকে পরবর্তী টাইপ 4 এ নিয়ে যাচ্ছি টাইপ 4 এ কি বলা হবে ওকে রেডি টাইপ 4 ধরো টাইপ 4 এ হচ্ছে কি একটা বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব নির্ণয় ওকে একটা বিন্দু যদি হয় x1, y1 একটা বিন্দু কি x1, y1 এই বিন্দু থেকে একটা রেখা ax by c = 0 x1, y1 এই বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব নির্ণয় করব ধরো সেটা হচ্ছে কি d ওকে লম্ব দূরত্ব d নির্ণয়ের সূত্রটা কি ওকে এখানে লম্ব দূরত্ব d বের করার জন্য যে ফর্মুলা ইউজ করব সেটা হচ্ছে কি a x1 b y1 c by root over of a square plus b square ওকে অর্থাৎ একটা বিন্দু থেকে যদি একটা রেখার লম্ব দূরত্ব বের করতে বলে আমি ওই সমীকরণে x এবং y এর জায়গায় বিন্দুটা বসাবো ওকে বিন্দু বসানোর পরে রুট ওভার অফ কি এই সমীকরণ x এবং y এর সহগের বর্গের সমষ্টির বর্গমূলটা ভাগ আকারে রাখবো ওকে একটা কথা বলে দেই যে এই কোশ্চেনটা স্যার এই ফর্মুলা ডিপেন্ডেন্ট কোশ্চেন ঢাকা ইউনিভার্সিটিতে বেশ কয়েকবার আসছে ওকে সো আমি একটা एग्जांपल দিই ধরো তোমাদের বলা হলো যে 2x 3y 7 = 0 2x আচ্ছা এটা এখানে আসলে 5x 4y 7 = 0 5x 4y 7 = 0 ওকে তুমি 3, 2 এই বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব বের করবা ওকে 5x 4y 7 = 0 ওকে আমি এই রেখার লম্ব দূরত্ব কি 3, 2 বিন্দু থেকে নির্ণয় করব ওকে সো একটু কষ্ট করে তোমরা এটাকে ফর্মুলায় বসাও ফর্মুলায় বসাতে লিখবে যে বলতো d = 3 into 3 plus 4 into 2 plus 7 by root over of 3 square plus 4 square okay so kindly সবাই একটু কমেন্টে এটার অ্যানসারটা কি হবে ক্যালকুলেশন করে লেখো kindly সবাই একটু কমেন্টে এটার অ্যানসারটা কি হবে ক্যালকুলেশন করে লেখো kindly সবাই একটু কমেন্টে এটার অ্যানসারটা ক্যালকুলেশন করে লেখো দেখো কত আসছে ওকে সবাই লেখো তাড়াতাড়ি ওকে কি আসবে এখানে 9 plus 8 plus 7 নিচে আসবে কত root over of 3 square plus 4 square বলে root over of 3 square plus 4 square বলে নিচে পাওয়া যাবে 5 ওকে তাহলে এখন আমাদের পাওয়া যাচ্ছে 15 plus 9
15 plus 9 that is 24 by 5 ওকে তাহলে ফাইনাল আনসার কত 24 by 5 ওকে এটা হচ্ছে আমাদের কি কোন একটা বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব নির্ণয় করা সূত্র এটাকে আমরা কোন একটা বিন্দু থেকে কি একটা রেখার লম্ব দূরত্ব নির্ণয় করার সূত্র আচ্ছা এরপরে আমরা অন্য একটা টাইপে যাচ্ছি বুঝলাম এটা ওকে পরবর্তী টাইপ পরবর্তী টাইপ হচ্ছে কি আমাদের দুইটি সমীকরণ দেখলে আমি কিভাবে বুঝবো যে তারা একই সমীকরণ নাকি সমান্তরাল নাকি লম্ব a1x b1y c1 0 এটা একটা সরলরেখা সমীকরণ আর a2x b2y c2 0 ওকে ঘটনা কি রকম ঘটতে পারে এক হইতে পারে এই দুটি সমীকরণ একই সরলরেখাকে ইন্ডিকেট করতে পারে যদি তারা একই সরলরেখাকে ইন্ডিকেট করে তাহলে মনে রাখবা a1 by a2 equal b1 by b2 equal c1 by c2 হবে যদি এই দুটি সমীকরণ একই সরলরেখাকে ইন্ডিকেট করে তাহলে a1 by a2 equal b1 by b2 equal c1 by c2 হবে আচ্ছা এরপর দুই নম্বরে লেখো যদি রেখা দুটি পরস্পর সমান্তরাল হয় রেখা দুটি পরস্পর কি সমান্তরাল ওকে রেখা দুটি যদি পরস্পর সমান্তরাল হয় সেই ক্ষেত্রে অনেকটা এরকমই যে লাস্টে ধরুন a1 by a2 equal b1 by b2 হবে ওকে রেখা দুটি যদি পরস্পর সমান্তরাল তাহলে a1 by a2 equal কি b1 by b2 পাওয়া যাবে আচ্ছা এবং ধরো এর ঢাল হচ্ছে গিয়া m1 এবং এর ঢাল m2 মানে এই ক্ষেত্রে অবশ্যই m1 equal m2 হবে আর এই ক্ষেত্রে অবশ্যই m1 equal m2 মানে ঢালদের অবশ্যই সমান হবে এটা যেহেতু একই সরলরেখা অবশ্যই ঢাল সমান হবে আর এরা যেহেতু সমান্তরাল অবশ্যই ক্ষেত্রে কি ঢাল একই হবে এরপর হচ্ছে কি যদি তারা পরস্পর লম্ব হয় মনে রাখবা দুটি রেখা পরস্পর লম্ব হলে তাদের ঢালদ্বয়ের গুণফল অর্থাৎ m1 m2 ইকুয়াল -1 হবে দুটি রেখা পরস্পর লম্ব হলে ঢালদ্বয়ের গুণফল m1 m2 ইকুয়াল কি -1 পাওয়া যাবে ওকে অথবা আরেকটা ফর্মুলা লিখে রাখতে পারো a1 a2 b1 b2 equal 0 ওকে সো কাইন্ডলি সবাই একটু কষ্ট করে এই ফর্মুলাগুলো খাতায় উঠাও তাড়াতাড়ি কাইন্ডলি সবাই একটু কষ্ট করে এই ফর্মুলাগুলো খাতায় উঠাও খাতায় উঠানো হলে আমরা এখন একটা एग्जांपल সলভ করব সবাই তাড়াতাড়ি খাতায় উঠাও ওকে খাতা উঠানো হচ্ছে তো এখন বোর্ড ক্লিয়ার করলাম ওকে বোর্ড ক্লিয়ার করলাম ওকে ধরো তোমার কাছে একটা সমীকরণ দেওয়া আছে আলফা -1 into x plus alpha plus 1 into y minus 7 equal 0 এবং আরেকটা সমীকরণ দেওয়া আছে twice x plus 5y plus 7 equal 0 ওকে twice x plus 5y plus 7 equal 0 আমাদের কাছে একটা সমীকরণ আছে এইটা alpha -1 into x plus alpha plus 1 into y minus 7 equal 0 আর এটা হচ্ছে এটা তোমাকে বলা হলো এই দুটি সরলরেখা পরস্পর সমান্তরাল মানে কি বলা হলো দুটি সরলরেখা পরস্পর কি সমান্তরাল দুটি রেখা যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে আলফা এর মান নির্ণয় করতে বলা হয়েছে কার মান নির্ণয় করতে বলা হয়েছে আলফা এর মান নির্ণয় করতে বলা হয়েছে সো সূত্রটি কি বলেছিলাম a1 by a2 equal কি b1 by b2 অর্থাৎ সব x এবং y এর সহগের অনুপাত সমান হবে তাহলে কি লেখা যায় এখান থেকে আলফা -1 by 3 ইকুয়াল কি আলফা প্লাস 1 by 5 ওকে আলফা -1 by 3 ইকুয়াল আলফা প্লাস 1 by 5 আচ্ছা তাহলে এখন এটা সলভ করো সলভ করে আলফা মান বের করো সলভ করলে কি হবে 5 সলভটা পাশে করতেছি ওকে সলভটা পাশে আমি এখানে করতেছি গুণ করো ক্রস গুণ লিখতে হবে 5 alpha minus 3 equal 5 alpha plus 3 তাহলে এখান থেকে পাওয়া যাবে আমাদের 5 alpha minus 3 alpha equal এটা সরি এটা কিছু মিসলাম 3 alpha minus 3 আচ্ছা তাই এটা 5 হবে এটা 5 ওকে সো 5 alpha minus 3 alpha এরপরে কি হচ্ছে আমাদের বলতো এরপরে পাওয়া যাচ্ছে আমাদের minus 5 minus 3
ওকে -5 মাইনাস এই দুটো রেখার মধ্যবর্তী কোণ বের করতে বলেছে। মনে রাখো দুটো রেখার মধ্যবর্তী কোণ দুটো হতে পারে, একটা সূক্ষ্মকোণ হতে পারে, এরপর আবার স্থূলকোণ হতে পারে। ওকে সূত্র হচ্ছে কি tan থিটা ইকুয়াল প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 ইনটু m2। ওকে অর্থাৎ ঢাল দ্বারা অন্ত ডিভাইডেড বাই 1 প্লাস ঢাল বাই গুণফল। এখানে একটা প্লাস সাইন আর একটা কি মাইনাস সাইন, এখানে একটা প্লাস সাইন এবং আরেকটা কি মাইনাস সাইন। ওকে মনে রাখবে যদি তোমাকে সূক্ষ্মকোণ নির্ণয় করতে বলে তাহলে তুমি প্লাস চিহ্নটা ইউজ করবা, আর যদি স্থূলকোণ নির্ণয় করতে বলে তাহলে অবশ্যই কি মাইনাস চিহ্নটা ইউজ করবা। সূক্ষ্মকোণ বলে প্লাস, স্থূলকোণ বলে কি মাইনাস। আচ্ছা এরপরে আসো আমি আরো একটা সূত্র দিয়ে দিচ্ছি। ধরো তোমার এই ক্ষেত্রে সূত্র হচ্ছে কি a1x b1y c1 0, আর এই ক্ষেত্রে সূত্র a2x b2y c2 0। ওকে সমীকরণ দুইটা যদি এইভাবে দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা চাইলে অন্য একটা সূত্র ইউজ করতে পারি, tan θ প্লাস মাইনাস a1 b2 মাইনাস a2 b1 ডিভাইডেড বাই a1 a2 প্লাস b1 b2। ওকে এই দুইটা সূত্র দিয়ে প্রবলেম সলভ করা যাবে। যদি আমরা সমীকরণ সরাসরি a1x b1y c1 আর a2x b2y c2 এইভাবে দেওয়া থাকে তাহলে সেকেন্ড ফর্মুলা ইউজ করব, আর যদি y m1x c1 এবং y m2x c2 এই আকারে দেওয়া থাকে তাহলে আমরা কি উপরের ফর্মুলাটা ইউজ করব। এই ফর্মুলার উপর বেস করে খুব সম্ভবত গত বছর ঢাবিতে একটা প্রশ্ন আসছিল, আমরা এখন সেই প্রবলেমটা সলভ করব। ওকে আচ্ছা আই থিংক এটা শুধু থাকবে তোমরা সাইড ইউজ করবে। কোশ্চেনটা ছিল যে x a এবং আরেকটা সমীকরণ দেওয়া হয়েছিল √3x y 1 0। ওকে x a এবং কি √3x y 1 0 এই রেখা দুইটার মধ্যবর্তী কোণ চাওয়া হয়েছে। আমরা কি এই রেখা দুইটার মধ্যবর্তী সূক্ষ্মকোণ চাওয়া হয়েছে। ওকে এই রেখা দুইটার মধ্যবর্তী সূক্ষ্মকোণ চাওয়া হয়েছে। ক্লিয়ার? এই ক্ষেত্রে আমরা সেকেন্ড ফর্মুলাটা ইউজ করব। ওকে আবার সূত্র অনুযায়ী tan θ ইকুয়াল প্লাস ইউজ করব কারণ সূক্ষ্মকোণ চাইছে। তাহলে tan θ ইকুয়াল বাইরে প্লাস চিহ্ন থাকবে পরমাণুর ভিতরে a1 b2। ওকে ধরো এটা হচ্ছে a1 b1 বিশিষ্ট সমীকরণ, এটা a2 b2 বিশিষ্ট সমীকরণ। তাহলে a1 এর মান কত 1 আর b2 এর মান কত -1, এরপরে -a2 কত √3, আর এরপরে কি b1 মানে y এর সব। দেখো তো উপরের সমীকরণে কি y আছে নেই, যেহেতু আমার এই সমীকরণে y নাই, সো ইন দিস কেস y এর সব কত অবশ্যই কি হবে 0 হবে। এখন নিচে a1 a2 b1 b2, সো a1 আর a2 অর্থাৎ 1 ইনটু √3 b1 b2 অর্থাৎ প্লাস 0 ইনটু -1। ওকে সো এখানে পাওয়া যাচ্ছে হচ্ছে কি আমাদের -1। ওকে এখানে পাওয়া যাবে -1 আর নিচে কি থাকতেছে আমাদের কত, নিচে থাকতেছে অনলি √3। ওকে সো একটু কষ্ট করে সবাই এখন tan ইনভার্স 1/√3 মান বের করো। tan ইনভার্স 1/√3 মান ক্যালকুলেট করে কি আমাদের आंसरটা চলে আসবে। ওকে যাই হোক সো আজ এটুকুই থাকবে, আর কালকে তোমাদের রেজাল্ট পাবলিশ হবে আমি জানি। অনেকে হয়তো বা এই ভয়ে অলরেডি চুপচাপ করে বসে আছো। রেজাল্ট নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নেই। ওকে রেজাল্ট খারাপ হইতেই পারে, বাট রেজাল্ট খারাপ হইলেই যে ভালো কোথাও চান্স পাবো না এটা আসলে তা না। প্রতি বছর এমন অনেক স্টুডেন্ট থাকে যাদের ডাবল গোল্ডেন থাকে, দুটো গোল্ডেন থাকার পরও কোনো ভালো ভার্সিটিতে ধরে কোনো পাবলিক কোথাও চান্স পায় না। ওকে কিন্তু আবার এমন অনেক স্টুডেন্ট আছে যারা 5ও পায় না, গোল্ডেন তো পরে কথা 5ও জিপিএ 5ও পায় না, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব ভালো ভালো জায়গায় পড়ে। ওকে এটা হচ্ছে সম্পূর্ণ নিজের পড়ার উপর, তুমি যত বেশি পড়বা তুমি তত ভালো জায়গায় চান্স পাবা। ওকে সো যেটা বলবো রেজাল্ট যাই হোক ফ্রাস্ট্রেটেড হওয়ার কিছু নাই, ডোন্ট বি আপসেট। ওকে নিজে ভালো করে পড়ো, তাহলে আর তোমাদেরকে কেউ কোথাও আটকাতে পারবে না। বেস্ট অফ লাক।